নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চা। গল্প পড়া ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করি। মেজ ঠাকুমাকে সুরেশ্বর প্রথমটা কথার উত্তর দিতেই পারেনি। অকস্মাৎ তার যেন স্বপ্ন ভঙ্গ হয়েছিল। কালকের আধখানা রাত্রি যেন বর্তমান থেকে হারিয়ে গেছে। একটু পর স্মরণ হলো ও বাড়িতে ব্রজেশ্বরদার নতুন বউ নিয়ে যে আসর পড়েছিল তার কথা। সেখানে সে বাজিয়েছে, ব্রজেশ্বরদা গান গেয়েছে, অর্চনা গান গেয়েছে, মেজ ঠাকুমাও কীর্তন গেয়েছেন। রায়বাড়ির দেউলে দশায় ভাঙা আসরে ব্রজেশ্বরদার ২ নম্বর বাসর হয়ে গেছে। তারপর সে এ বাড়িতে এসে কীর্তিহাটের ভট্টাচার্যদের ভাগ্য পরিবর্তনে রায় খেতাবধারীদের তৃতীয় পুরুষ বীরেশ্বর রায়ের ডায়েরি পড়ছিল। ডায়েরি নয়, স্মরণীয় ঘটনাপঞ্জি। এমনই তন্ময় হয়েছিল যে তন্ময়তার মধ্যে সে ১৯ শতকের কীর্তিহাটে এবং কলকাতায় ঘুরে বেরিয়েছে। সকালে মেজ ঠাকুমা জানালা খুলে দিতেই দিনের আলোয় তার খেয়াল হলো এটা ১৯৩৬ সাল, এপ্রিল মাসের শেষ। সেটেলমেন্ট হচ্ছে আজ, একটা দিনও আছে, মাঠে যাওয়ার জরুরি দরকারও আছে। সামনের দেওয়ালে যে ক্যালেন্ডারটা ঝুলছে তাতে সেটেলমেন্ট অফিসের তলবের দিনগুলি লাল পেন্সিলে একটা করে তেকাটার চিহ্ন সে নিজে হাতে এঁকে দিয়েছে। জরিপের ৩ ঠ্যাংওয়ালা টেবিলটার প্রতীক। মেজ ঠাকুমা বললেন, কি পড়ছিলি রে সারা রাত ধরে? এটা তো দেখছি খাতা। কি আছে এতে? সম্পত্তির দলিলের নকল না বিবরণ? কি না, সেগুলো তো বেশ বড় হয়, এর থেকে অনেক লম্বা, চওড়াও বেশি। একটু হেসে সুরেশ্বর বললে, এতে রায়বাড়ির কুলজি আছে মেজদি। বীরেশ্বর রায় নিজে হাতে লিখে গেছেন। আরও খানতিনেক খাতা আছে, তাতে কুলজি লিখে গেছেন রায়বাহাদুর রত্নেশ্বর রায়। রায়বাড়ির ভালো মন্দ, গৌরব, কলঙ্ক সব আছে। ডায়েরি? হ্যাঁ। কোথায় পেলি? এর খোঁজ যে তোর মেজ ঠাকুরদা কত করেছে রে। ছিল তার কাছেই, তিনি লুকিয়ে রেখে দিয়েছিলেন। ওই ঠাকুরদের গহনার সিন্ধুকে শ্বশুরমশাই রেখেছিলেন, খুব দামি রেশমি কাপড়ে বেঁধে। তার উপর কাগজ সেটে লিখেছিলেন, এ কেহ পড়িবে না, পড়িলে মহা পাতকের ভাগী হইবে। উনি পড়েননি, রেখে দিয়েছিলেন। তারপর কিছুদিন পর আর পাওয়া যায়নি। উনি সেই মণিহারা সাপের মতো দিন কত গর্জে গর্জে মাথা কাছড়ে কাছড়ে বেরিয়েছিলেন। তারপর তো ওই সর্বনাশ ঘটে গেল। তুই কি করে পেলি সুরেশ্বর? সুরেশ্বর কপালের রুক্ষ চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে চোখ বুজে মাথাটি চেয়ারের মাথায় রেখে বললে, ব্রজদা কাল রাত্রে আমাকে বের করে দিয়েছে মেজদি। এই বাড়িতেই চোরা কুঠুরিতে সে লুকিয়ে রেখেছিল। মেজ ঠাকুরদার কাছ থেকে ও 2খানা সরিয়েছিলেন সুখেশ্বর কাকা, সেটা ব্রজদা জানত। কাকা মারা যাবার পর হিসেবের খাতায় ট্রাঙ্ক খুলে সে বের করে নিয়েছিল। কিন্তু তুই পড়লি কেন সুরেশ্বর? পড়তে যে মানা ছিল। এ তুই কি করলি ভাই? সুরেশ্বর বললে, কিন্তু এমন কোনো লেখা কাগজ তো এতে সাঁটা ছিল না ঠাকুমা। ব্রজদাও আমাকে এমন কোনো কথা বলেনি। কিন্তু ছিল, আমি জানি, তিনি আমাকে বলেছিলেন। তাহলে? হঠাৎ সুরেশ্বরের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। মনে পড়ল সে যেখানে পড়া শেষ করেছে সেখানে বীরেশ্বর লিখেছেন। বৌঠান চিঠিখানা হাতে দিলেন। হাতের লেখা দেখিয়া চমকিয়া উঠিলাম, এ যে ভবানীর হাতের লেখা। রায়বাহাদুর রত্নেশ্বর লিখেছিলেন, বলছেন মেজ ঠাকুমা, কেহ পড়িও না, মহাপাতকের ভাগী হইবে। তবে তবে কি? ভবানী দেবীকে খুন করেছিলেন তিনি। ভবানী দেবী কি? বুকের ভিতরটা ধড়ধড় করে উঠল। মেজ ঠাকুমা বললেন, তাহলে সুখেশ্বর ছেড়েছে, এ কেবল সেই পারত। রঘু চা দিয়ে গেল।
চায়ের দিকে তাকিয়ে দুধটা দেখে সারা রাত্রি জাগা দেহটা কেমন যেন বিদ্রোহ করে উঠল। সে সেটাকে ঠেলে দিয়ে বললে, চা নেবু দিয়ে করে আনো রঘু, দুধ চা খেতে ইচ্ছে করছে না। চা খাবি? সে যে ভয়ানক কষা রে, শরীর কষে যাবে। না ঠাকুমা, খুব ভালো জিনিস, খেয়ে দেখো না। না, তোর ভালো জিনিস তুই খা। বাবা, ওই আবার খায়। এই সময়েই ব্রজেশ্বরের গলার সাড়া মিলল। ভাই রাজা? এসো ব্রজদা। তোমার ভাই সুরেশ্বর নাম না হয়ে রাজেশ্বর কি রাজরাজেশ্বর হওয়া উচিত ছিল। বলতে বলতেই ব্রজেশ্বর ঘরে ঢুকল। ঠাকুমা বললেন, দেখো না, এসে শুনি রঘু বললে বাবুকাল খায়নি, ঘুমোয়নি, সারা রাত খাতা নিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে তবু খেয়াল নেই। তাই তো রাজা, চোখ দুটো যে রাঙা হয়ে উঠেছে, মুখখানা থমথম করছে। কাল রাত্রে না, সে ঘরের কোণের ব্র্যাকেটের উপর রাখা বোতলটার দিকে তাকিয়ে দেখে বললে, না। তবে রঘু চায়ের কাপ নিয়ে এসে ঢুকল, নামিয়ে দিলে টেবিলে। ব্রজেশ্বর বললে, চা আর আছে রে, আমাকে দে এক কাপ। মেজ ঠাকুমা বললে, তবে আমাকেও একটু দে রে রঘু, চেখে দেখতে হলো তো কি মধু আছে ওতে। ব্রজেশ্বর বললে, কি পড়ছিলে বলছিল মেজ ঠাকুমা? বলেই সে সামনের খাতার দিকে তাকিয়ে বললে, ওহ, সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করেছিলে। এই সময় বাইরে পথের উপর ঢেঁড়া বাজল ডুগডুগ শব্দে, যেন বিবি মহলের সামনেই বাজিয়ে দিলে কেউ। মেজ ঠাকুমা বললেন, ঢেঁড়া কিসের? করোক নাকি এই সকালে? দেখ রে ব্রজ, তুই না হয় উঠে দেখ। উঠে দেখতে হলো না, সঙ্গে সঙ্গেই ঢেঁড়াদার বা তার সঙ্গের লোক উচ্চকণ্ঠে ঘোষণা করলে, আজ বিকেলে মিটিং হবে, মেদিনীপুর থেকে জাতীয় নেতারা আসবেন, সকলে দলে দলে যোগদান করবেন। চঞ্চল হয়ে উঠল সুরেশ্বর। ব্রজেশ্বর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মেজ ঠাকুমা বললেন, অতুলেশ্বর, এ সেই তার কাজ। এই 4 দিন আগে গ্রামে ফিরেছে, সেই আমার ভাজের সৎকারের দিন শ্মশান থেকে এসে 1 দিন কি 2 দিন পর কোথায় গিয়েছিল, ফিরল কাল। তার কাজ এবার একটা হাঙ্গামা বাঁধাবে। সারা দিন গ্রামের ছোড়াদের মধ্যে ঘুরেছে। ওদিকে আবার ঘোষণা উঠল, দলে দলে আসবেন, নূতন শাসনতন্ত্র ও আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা হবে, মেদিনীপুরের শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। সুরেশ্বরের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, মনের মধ্যে একটা ঝড় উঠে গেল। এরই মধ্যে কলকাতা হলে হয়তো উঠত না, এখানে না উঠে পারলে না। এ মেদিনীপুর, বিচিত্র মেদিনীপুর, পরগনায় পরগনায় রাজার অঞ্চল মেদিনীপুর, বড় বড় জমিদারের অঞ্চল মেদিনীপুর, ক্ষুদিরামের দেশ মেদিনীপুর, সত্যেন বোসের বাড়ি, হেমকানুনগোর বাড়ি, এখানে অম্বিকানগর প্রথম লক্ষ্যভেদের স্থান। দুর্দান্ত মেদিনীপুর, পাইক বিদ্রোহের দেশ, নাড়াজলের রাজা দেবেন্দ্রলাল খাঁ, বীরেন্দ্রনাথ শাসমল, সাতকড়িপতি রায়, কিশোরীপতি রায়, তরুণ নেতা সতীশ সামন্ত, রামসুন্দর সিং। নামগুলি এক নিঃশ্বাসে মনে পড়ে গেল। সামনে এসে দাঁড়ালো কজন তরুণ কিশোর, বেঙ্গল ভলান্টিয়ার্সের ভলান্টিয়ার্স। বাংলার ইতিহাসে গিরিয়ার যুদ্ধে বাঁকুড়ার 12 বছরের ছেলে জলিম সিংহের উত্তরাধিকারী। অগ্নিশিখা, পেডি, ডগলাস, বার্জকে এই ক্রুদ্ধ বহ্নিশিখায় পুড়ে ছাই হয়ে যেতে হয়েছে। প্রদ্যোৎ, অনাথ, মৃগেন, ব্রজকিশোর, রামকৃষ্ণ, নির্মল জীবনের দেশ মেদিনীপুর, তাদের আত্মার উত্তাপে উত্তপ্ত মেদিনীপুর। ইংরেজ ম্যাজিস্ট্রেট এ জেলায় আসতে চায় না। এখন বৃদ্ধ গ্রিফিথ এসেছে। গারোয়ার রাইফেলসের 3rd ব্যাটালিয়ন এসে ঘিরে রেখেছে শহর মেদিনীপুর। রাত্রে সেখানে কারফিউ। লাল, নীল, সাদা কার্ড দিয়ে মেদিনীপুরের তরুণদের চিহ্নিত করেছে। নিষ্ঠুর অত্যাচারে অত্যাচারিত মেদিনীপুর। সন্তোষ বেরাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে, নারীদের লাঞ্ছনা করেছে, অর্থদণ্ড করেছে, পিউনিটিভ ট্যাক্স। শুধু খাস মেদিনীপুর শহর বা সাব ডিভিশন নয়, তমলুক সাব ডিভিশনেও অত্যাচার চলেছে, অর্থদণ্ড দিয়েছে।
কিছুকালের জন্য হৃত চৈতন্যের মতো মেদিনীপুর স্তব্ধ ছিল। সেই কারণে 2 মাস আগে এখানে সেটেলমেন্টের নোটিশ পেয়ে আসবার সময় সুরেশ্বর নিশ্চিন্ত মনে এসেছিল। কথাগুলো মনে পড়েনি। সে 1930 সালে জেল থেকে বেরিয়ে এসে যে চিঠি ছেপেছিল তা তার মনে পড়ে গেল। বিদায় সত্যাগ্রহ। তার বাবার লেখা ইংলিশম্যানের এডিটোরিয়ালগুলোর কথা মনে পড়ল। আজ যেন তার সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। 1930 সালে জেলের মধ্যে সত্যাগ্রহী বন্দীদের আচরণে যে সত্যাগ্রহ বিরোধী একটা উন্মত্ত উচ্ছৃঙ্খলতার প্রকাশ দেখে একটা রেখা টেনেছিল সত্য ও অসত্যের মধ্যে, সত্যাগ্রহের মহান নীতির মধ্যে যে দুর্নীতির মুখের একটি উঁকি দেখেছিল, তাতেই সে ভেবেছিল সব বিষাক্ত হয়ে গেছে। সংস্পর্শ থেকে দূরে সরে এসেছিল সে। আজ মেদিনীপুরের বিবি মহলে বসে কংগ্রেসের ঢেড়া শুনে এবং ঘোষণা শুনে তার শরীর মন চঞ্চল হয়ে উঠেছে। মনে পড়ছে কাল রাত্রে বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনালিপির মধ্যে পড়া কয়েকটি ঘটনার কথা। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভ্রমে শ্রদ্ধাই বা কেন, একান্ত আনুগত্যের আতিশয্যে নতজানু হয়ে বসে তার হাতে মাথা ঠেকিয়েছিলেন। সে আমলের কলকাতায় নতুন অভিজাত মহলকে মনে পড়ছে। তার থেকে শুধু একটি সর্ববাদী সম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মহান ইংরেজ ভারতের ত্রাণকর্তা, অধঃপাত এবং অজ্ঞানের অন্ধকারে সেই মশালধারী পথ প্রদর্শক, ইংরেজ বিশ্ববিজয়ী, ইংরেজ অজেয়। 1921 সালেও তার বাবা তাই ভেবেছেন। 1930 সালে সেও বিচিত্রভাবে এমন কিছু একটা ভেবেছিল। আশ্চর্য, তার সংস্পর্শে এসে শিবেশ্বর ঠাকুরদার পজ ধরা বংশ থেকে অতুলেশ্বর বেঁচে গেল। বিচিত্র। এখানে এসে অবধি সে কংগ্রেস, দেশ, স্বাধীনতা এ নিয়ে কোনো জটলা, কোনো আলোচনা শোনেনি। আজ অতুলেশ্বর ঘোষণা করে ঢেঁড়া বাজিয়ে জানাচ্ছে। সুরেশ্বর বললে, ব্রজদা, একবার অতুলেশ্বরকে আমার কাছে আনতে পারো? তার মনে পড়ল অতুলেশ্বরকে সে দেখেছে তার বাবার শ্রাদ্ধের সময়। রায়বংশের রূপ তার মধ্যেও আছে। আর দেখেছিল মেজ ঠাকুমার ভাজের মৃত্যুর দিন। কিন্তু বিবি মহলে এসে সে কোনোদিন দেখা করেনি। কেন করেনি, আজ তার কারণটা স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। ব্রজেশ্বর বললে, দেখি, ছোট আঙ্কেলটি তো আমার যত ঠান্ডা তত গরম। ওর বিচার তো অদ্ভুত। ওর ন্যায় শাস্ত্রটাই আলাদা, বুঝেছ? তবে তোমার এই মেজদিকে বলো না, উনি তো তার জননী। শিবেশ্বর রায়ের তৃতীয় পক্ষটি ওই একটি ছেলের কাছেই জননী, বাকি সকলের কাছে ঘুঁটে কুড়ুনি। এই দেখ ব্রজ, আবোল তাবোল তুই বকিস নে। আবোল তাবোল? বলো তো ঠাকুরন, যে টাকাটা তুমি আজ দাদুর মৃত্যুর পর থেকে রাজা ভাইয়ের কাছ থেকে মাস মাস পাও, তার থেকে কত টাকা তুমি তোমার ওই দুলালটিকে গোপনে দিয়ে থাকো? কে বললে? আমি বলছি। অহং আই। তুই বললেই হবে? তুই তো আজ দেশ ছেড়েছিস সেই মেজকর্তার সুখেশ্বরের মৃত্যুর পর। ফিরছিস এতকাল পরে নতুন ধিঙ্গি বউ নিয়ে। কি করে জানলি তুই? ওই দেখো, ওগো ঠাকুরুন, লগ্নে যাদের চাঁদ থাকে তাদের লোকে বলে লগন চাঁদা। তারা আর কিছু না হোক লোকের মন গলাতে পারে। কাল এসেই আমি সব শুনে নিয়েছি অর্চনার কাছে। অর্চনা আমাকে সব বলেছে। সেও ছিটে ফোঁটাটা পায়। তাছাড়া আমার অতুলেশ্বর আঙ্কেলের ও তো সহকারিনী, সে তো তুমিও জানো গো, জানো না? সম্মুখে তোমার কনিষ্ঠ ভ্রাতার মতো শ্রীমান রাজা নাতি তোমাকে ল্যাভেন্ডার সাবান মাখায়। তুমি সাবানের খুশবুয়ের সঙ্গে নাতি সোহাগী ঠাকুমার গরব ছড়িয়ে বেড়াও। বলো তো তার দিব্যি করে। মেজ ঠাকুমা পুতুল হয়ে গেলেন। এতক্ষণে সুরেশ্বর বললে, এতে তুমি লজ্জা পাচ্ছ কেন ঠাকুমা? এতে তো লজ্জার কিছু নেই। অতুলেশ্বর তোমার ছেলে, তাকে কিছুটা মানুষ করেছ, মমতা স্বাভাবিকও বটে, আর ধর্ম ন্যায় সব সম্মতই বটে। এছাড়া অতুলেশ্বর যা করে দেশের কাজ, সে তো পুণ্যের কাজ, গৌরবের কাজ।
তাকে টাকা দাও, স্নেহ করো, এতে লজ্জা কেন পাচ্ছ? যে টাকা তোমাকে মা দিয়ে গেছেন, আমি যা আজও দিচ্ছি, তা তো দান নয়, ভিক্ষে নয়, প্রণামী, তোমার পাওনা। ও নিয়ে যাকে দেবে, যা করবে, তাতে আমি কিছু ভাববই বা কেন? ভাববার অধিকারী বা কি? অকস্মাৎ মেজ ঠাকুমার চোখ থেকে জল গড়াতে লাগল। তিনি আঁচল টেনে মুছতে মুছতে নীরবে উঠে চলে গেলেন। ও ঘর থেকে ডেকে বললেন, তুই ভাই খাওয়া দাওয়া কর, স্নান কর। ব্রজ, তুই ভাই একটু তাগিদ দিয়ে এসব করা। চোখ বুজে বসেছিল সুরেশ্বর। ব্রজেশ্বর বললে, কাল রাত্রে দেখি তুমি প্রায় যোগাসনে বসেছিলে রাজা। ওই দ্রব্যপূর্ণ বোতলটা খুলে যা আমি খেয়েছিলাম খানিকটা, তারপর আর একটি বিন্দুও দেখছি কমেনি। সুরেশ্বর চোখ বুঝেই বললে, তুমি একবার অতুলেশ্বরকে নিয়ে এসো, সে বোধহয় আমাকে ঘৃণা করে। তুমি তো জানো আমি 30 সালে জেল থেকে ফিরে একখানা চিঠি লিখেছিলাম। ব্রজেশ্বর বললে, জানি রাজা, সে সময়ে মন্দ কথা আমিও বলেছি। তখন তো আলাপ ঠিক হয়নি, দেখাই হয়েছিল জ্যাঠামশায়ের শ্রাদ্ধের সময়। তারপর তার কারণও শুনেছি আলাপ হয়ে। তবে অতুল তোমাকে ঘেন্না ঠিক করবে না, সেরকম সে নয়, বুঝেছ? যা তোর আলাদা। তুমি একবার এনো ওকে, আলাপ করবে, টাকা কড়ি দেবে। তা দাও তো, দেখো অতুলের সঙ্গে আমিও কোমর বেঁধে নেমে যাই দেশোদ্ধারে। তুমি ব্রজদা ইনকরিজেবল। আমি ওর একটা ছবি আঁকব। ছবি আঁকবে মহাপুরুষ বলে? সকৌতুকে হাসলে ব্রজেশ্বর। সুরেশ্বর বললে, তাতে আশ্চর্য কি ব্রজদা? হতেও পারে। কাল রাত্রে বীরেশ্বর রায়ের স্মৃতিকথায় পড়ছিলাম, তিনি কলকাতায় গিয়ে দরখাস্ত করে লর্ড ডালহৌসির সঙ্গে ইন্টারভিউ পেয়েছিলেন। ইন্টারভিউ মানে সেলাম জানানো। লাট সাহেবের সামনে গিয়ে অভিভূত হয়ে হাঁটু গেড়ে বসে তার হাতখানা মাথায় ঠেকিয়েছিলেন। একলা তিনিই এ কাজ করেননি, সেকালে অনেকে করেছেন। তার বংশধরদের মধ্যে তোমাদের মেজ তরফে যা ঘটেছে তা তুমি জানো। কে বলবে বলো যে ভালোটুকু আছে তা ওই অতুলেশ্বরের মধ্যে জমা নেই? তবে এতখানি নাই বা বললাম, খেয়াল হয়েছে ছবি একটা ওর এঁকে রাখবো আমি। ব্রজেশ্বর চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বললে, তা আনবো ওকে, বললেই আসবে। কত ভালো তা আমি জানি না, তবে ভালো ও বটে। সে ছেলেবেলা থেকে বাবা কাকারা সকলেই সেই যাকে বলে বেগুনে কেন খাড়া না বংশাবলীর ধারা, একখুরে ন্যাড়া মাথা। ওই কেমন করে বেগুন নয় শগুন বা সেগুন বলতে পারো, ওতে কাঁটা নেই এবং সার আছে। তারপর হাসতে হাসতে বললে, ওর পাশে আমার ছবি একটা এঁকো, খুব ভালো পোজ দিয়ে দেব। রঘু এসে দাঁড়ালো। ব্রজ বলল, না ওঠো, চান টান করে ফেলো রাজা ভাই। রঘু এসে দাঁড়িয়েছে। মেজদি বলে গেছে আমাকে, মেজদি আমার পোড়া কপালি রাজরানী। ওকে আমরা অকথা কুকথা বললে ও চুপ করে সহ্য করে, কিন্তু ও যখন বলে, তা আমার কথা শুনবি কেন রে, আমি তো তোমাদের ঠাকুরদার এঁটো ভাতের কেনা দাসী, তখন ভাই সহ্য হয় না। নাও ওঠো। রঘু এতক্ষণে বললে, নায়েববাবু আসিয়েছেন। নায়েববাবু ডাক, বলে উঠে দাঁড়ালো সুরেশ্বর। বললে, এবার ওঠালে ব্রজদা, সেটেলমেন্টের সাহেবের বড়শির টান পড়ল বোধহয়। আজ যেন কি কি ব্যাপার আছে। সাহেবটির বদমেজাজের কারণটা আজ বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আজ 4 বছর মেদিনীপুরে যে জঙ্গি রাজত্ব চলছে, সাহেবের মেজাজের ভিতটা তার উপর ঠিক খেয়াল হয়নি। নায়েব এসে ঘরে ঢুকল। এখানকার এজমালি দেবোত্তরের নায়েব। সুরেশ্বর বললে, এই উঠেছি আমি, স্নান করে নি। কোর্ট তো 10টায়, দেরি আছে এখনো। আজ্ঞে হ্যাঁ, সময় এখনো আছে, তবে আমি তার জন্যে আসিনি। একটা বিষয়ে আপনার মত জানতে এসেছি। কাল অনেক রাত্রে ধনেশ্বরবাবু প্রণবেশ্বরবাবু পরামর্শ করে ওদের মতো বললেন, তখন আমি এসেছিলাম এখানে আপনাকে বলতে, কিন্তু আপনি ও বাড়িতে ছিলেন কাল। মাথা চুলকোতে লাগলো নায়েব।
বলতে পারলে না ও বাড়িতে আপনি তখন ব্রজবাবুর বিয়ের উৎসবে গান বাজনা করছিলেন। সুরেশ্বর বললে, হ্যাঁ, কাল ব্রজদার বিয়ের বাসি ফুলসজ্জে ছিল। ব্রজেশ্বর সংশোধন করে দিয়ে বললে, বকেয়া ফুলসজ্জে ব্রাদার। রাজা ভাই, তুমি কীর্তিহাটে এসেছ জমিদারি রক্ষে করতে, বাসি নয় বকেয়া বলতে হয়। বকেয়া থাকলেই আদায়, বাসি হলে এ যুগে ফেলে দিতে হয়। পান্তা ভাতের রেওয়াজ অনেক কাল উঠে গেছে। কি গো নায়েববাবু? নায়েব একটু হাসলে, কিন্তু চুপ করে রইলে। সুরেশ্বর বললে, কথাটা কি বলুন। আজ ওই কাঁসাইয়ের ওপারের গোয়ানপাড়ার বুঝারত আছে। তা গোয়ানরা বলেছে বাস্তু ওদের সমস্ত নিষ্কর, কিন্তু ওরা দুজন বলছেন নিষ্কর নয়, সমস্ত বাস্তু চাকরান। এরা হাঁক ডাক করবে প্রয়োজন মতো, বাড়ির ক্রিয়াকর্মে খাটবে, এ শর্তে ওদের বাস করিয়েছিলেন রাজাবাবু, মানে বীরেশ্বর রায় মশাই। তা ওরা বললেন আপনাকে বলতে, বলেছেন এ ব্যাপারে একমত হয়ে এই কথা না বললে খুব অনিষ্ট হবে এস্টেটের। কথাটা খুব বোধগম্য হলো না সুরেশ্বরের। মোটামুটি বুঝলেও ঠিক ব্যাপারটা যেন ধরতে পারছে না। নায়েব বললে, ওটা আসলে যাদব রায়ই নিষ্কর। খোদ আদিকর্তা রায় ভট্টাচার্য মশাইয়ের আমলে ওটা তিনি কিনেছিলেন। ওই সিদ্ধপীঠটির নিয়ে 108 বিঘা জঙ্গল জমি যাদব রায় নিষ্কর দিয়েছিলেন এই গ্রামের সেকালে শ্যামাদাস চক্রবর্তীকে। তিনি তান্ত্রিক ছিলেন। ওই সিদ্ধপীঠ তারই সাধনপীঠ। রায় ভট্টাচার্য মশাই তার উত্তরাধিকারীর কাছে কিনেছিলেন। ঘন জঙ্গল ছিল, নাম ছিল ছিটমহল চিত্রং। তা পরেতে রাজাবাবু বীরেশ্বর রায় ওই গোয়ানদের এসে বসালেন সিদ্ধপীঠের এলাকার বাইরে ওই ডাঙাটায়। অবশ্যই জমিদারি শাসনে তখন ওদিকে লাগতো, খাজনাও কখনো ওরা দেয়নি। কাজ করেছে, খাতায় মাইনে বলে খরচও লেখা আছে। তা নিষ্কর না চাকরান তা জানতেন তারা। লাখরাজ সেরেস্তার কিন্তু চাকরান বলে ওদের নামে কোনো পত্তন নাই। তা কর্তারা বলছেন পুরনো আমলের চেকে পত্তন দেখাবেন। তখন কথাটা আপনাকে বলা আমার কর্তব্য, মানে যা দেখছি আপনার মত তো আলাদা। তার মানে পুরনো আমলের চেক বইয়ে যেসব খরচ না হওয়া সাদা গোটা চেক আছে তাই লিখে প্রজার অংশ কেটে ফেলে দেবেন, কিন্তু ধরা পড়বেন না তাতে? লেখা কালি এসব মিলবে? ব্রজেশ্বর বললে, রাজা ভাই, শিখেছ অনেক, কিন্তু শিখতে বাকিও অনেক। ব্রাদার, ফার্স্ট ক্লাসে পঞ্চতন্ত্র পড়েছিলাম, তার একটা শ্লোকে ছিল শাস্ত্র অপার বিঘ্ন অনেক, কিন্তু তাতেও রাজার ছেলেরা মুখ্য থাকেনি। ব্রাদার, জমিদারেরা ও রাজারা পক্ষযুক্ত পক্ষীর মতো, কেউ গরুর কেউ চামচিকে। গরুর ঘরের কোণে ওড়ে না, ওড়ে চামচিকে। তখন তাদের ধর্মকর্ম আলাদা। এও তাই ব্রাদার, কষের কালি আছে, স্বরের কলম আছে, পুরনো হাতে লেখায় এক্সপার্ট আছে, চালের গাদা আছে। ও আমার পিতা ঠাকুর ঠিক মেরে দেবেন। ইংরেজি লেখাপড়া হয়নি সে আলাদা কথা, কিন্তু এ শাস্ত্রে তিনি পণ্ডিত। সুখেশ্বর কাকা থাকলে থোকা শুদ্ধ তৈরি হয়ে যেত। তিনি এ বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী ছিলেন। ব্যাপারটা বুঝতে দেরি হলো না সুরেশ্বরের। সে বললে, আমি তাহলে বলবো আমার কোনো দিকেই কোনো আপত্তি নেই। সে গোয়ানদের দাবিতেও নেই, ধনেশ্বর কাকাদের দাবিতেও নেই, কারণ আমি জানি না কিছু। গোটা গোয়ানপাড়া সেদিন সেটেলমেন্ট অফিসের সামনে দল বেঁধে বসে আছে গাছের তলায়, গোলমাল করছে। সকলের মাঝখানে বসে হলদি বুড়ি, সেই বকছে বেশি। তার পাশে বসে আছে একটি 14-15 বছরের মেয়ে। মেয়েটির মধ্যে এমন কিছু আছে যাতে বিশেষ করে চোখে পড়ে। সুরেশ্বরেরও চোখে পড়ল। চমৎকার মুখের শ্রী, বড় টানা চোখ, নাকটি একটু ছোট, কপালখানিও ছোট, নাকে একটি খাঁজ, ঠোঁটের গড়নটা একটু বাঁকা। ওর সব শ্রী যেন ওইখানে জমা হয়ে আছে। মাধবী ফুলের ঠিক মাঝখানে যেন হলদে আভাটুকুই মাধবীর রূপের উৎস, এও ঠিক তেমনি। কিন্তু এ রূপের চেয়েও যা বেশি চোখে পড়ে ওর শান্ত স্বভাব এবং পরিচ্ছদের পরিচ্ছন্নতার জন্য।
পরিচ্ছদ আর কি, মাত্র একটা হাঁটু পর্যন্ত ফ্রক, পায়ে একজোড়া সস্তা চটি, নিম্নাঙ্গে হাফ প্যান্ট। কিন্তু সব কিছুর মধ্যে পরিচ্ছন্ন শ্রী ওকে অন্য সকল গোয়ান মেয়ে পুরুষ থেকে পৃথক করে রেখেছে। এদিকে ক্যাম্পের সামনে ভদ্রজনদের ভিড়। এই গ্রাম, আশপাশ গ্রাম থেকে বিষয়ী লোকেরা এসেছেন, অবিষয়ীরাও এসেছেন, কারণ এক টুকরো জমির উপর একখানা ঘর যার আছে তার এ দরবারে না এসে উপায় নেই। ধনেশ্বর কাকা, প্রণবেশ্বরদা, সুখেশ্বর কাকার ছেলে কল্যাণেশ্বর একখানা কম্বল পেতে কাগজপত্র নিয়ে বসেছেন। সুরেশ্বরের জন্যেও রঘু একখানা শতরঞ্জি এনে পেতে রেখেছে। সুরেশ্বরকে দেখে একজন হলদি বুড়ির পিঠে হাত দিয়ে ডাকলে হলদি বুড়ি এদিকে পিছন ফিরেই হাত পা নেড়ে আপন মনে বকছিল। পিঠে হাত দিয়ে ডাকার জন্য অত্যন্ত বিরক্ত হয়ে সে ঘাড় ফিরিয়ে বললে, কেড়ে বেত্তমিজ, হ্যাঁ, পিঠে হাত দিয়ে ডাকিস, মারব থাপ্পড়। ওই দেখো, কলকাতার রায়বাবু এসে গেলেন। কলকাতার রায়বাবু? ফিরে বসল বুড়ি। তারপর সে উঠল। ওই মেয়েটির হাত ধরে সে এসে সুরেশ্বরের সামনে দাঁড়ালো। সেলাম হুজুর। রাজাবাবু আমাকে চিনছেন? সেই শিবার হুজুরের বাবার ছেড়াদ্দের সময় সেলাম দিলাম। সুরেশ্বর বললে, হ্যাঁ হ্যাঁ, চিনেছি বই কি, তুমি গোয়ানদের সর্দারের মেয়ে। হ্যাঁ হুজুর, আমি পিদ্রুর বেটি, লোকে আমাকে হলদি বলে, আমার নাম হলো হিল্ডা। হ্যাঁ কুইনি, সেলাম দে বাবুকে, সেলাম দে। মেয়েটি বেশ সবিনয়ে মাথা নামিয়ে বললে, গুড মর্নিং স্যার। হেসে সুরেশ্বরও বললে, গুড মর্নিং। কি নাম বললে হিল্ডা? কুইনি। ই নাম দিয়েছে ওর মা, বাবা ওর গোয়ানিজ নাম দিল না, দিলে বাঙালি নাম, দুটো নাম ওর। কি নাম বল কুইনি? আমার নাম অরুন্ধতী গুপ্তা। বিস্ময়ের আর অবধি রইল না সুরেশ্বরের। সে বললে, তুমি তাহলে এদের মধ্যে? ওর মা, সে কলকাতায় থাকতো, কিছু লেখাপড়া করলো তো ওকে শাদি করলে ওর বাপ বাঙালি খ্রিস্টান ছিল সে, তারপরে সে মরে গেল। ওর মায়ের খুব কষ্ট হলো, তখন কি করবে বাবু, আবার ফিরে এলো কলকাতায় আমাদের মতো গোয়ানিজ পাড়ায়। তারপর মাটার তো বেমার হলো, খবর পেয়ে আমি আনলাম এখানে এসে সে মরল, বেটিটা থাকলো আমার কাছে। কার কাছে দিব? আমার আপনার ছিল ওর মা, এই 2 বছর হয়ে গেছে, ভালো মেয়ে বাবু। আচ্ছা, তোমাদের তো আজ সব গোয়ানপাড়ার বুঝারত? হ্যাঁ হুজুর। তা এ কি বিচার রায়বাবু লোকের? আমরা দিকে সে রাজা রায়বাবু এখানে ডেকে আনলে, বাবা বলছিল আমাকে কি গোয়ানরা রাজা রায় হুজুরকে জান বাঁচালে, উনার রানীকে গোয়ান লোক মা বলতো, ও তো দেবতা ছিল হুজুর। রাজা রায় ওই বনের পাশে জমিন দিয়ে বললে, এই জমিনের উপর ঘর বানাও, গাঁও বানাও, খাজনা মাপ, নাকরাজ করে দিলাম। আজই লোকে বলে চাকরান, বলে চেক আছে, রসিদ আছে, ঝুটাবাদ, বিলকুল ঝুটাবাদ। আপনি খুব আচ্ছা লোক, আমির ভদ্রলোক, আপনার লেগে বসে আছি বাবু, আপনি কি বলবে বলেন বাবু, আপনার রায় শুনবে আমি। ততক্ষণে গোয়ানরা সব এসে হলদি বা হিল্ডার পিছনে ভিড় করে দাঁড়িয়েছে। আমি তো এসবের কিছুই জানি না হিল্ডা, আমি কোনো কিছুতেই আপত্তি করব না। হিল্ডা হাত দুখানা নেড়ে দিয়ে বললে, হা হা হা, আপনি জমিদার, আপনি বলে আমি জানে না, হা হা হা। জমিদার কলকাতায় বসে থাকবে, জমিদারির কিছু জানবে না, তো রায়ত বাঁচবে কি করে, হা হা হা। ও রোজই গায়ের লোকের ঘর বাড়ি, গরু চরবার জমিন সব আপনি বললে নাকরাজ। গোয়াল লোক কি করলে হুজুর, ও বাত কেন বলছেন আপনি? সুরেশ্বর ভেবে পেলে না কি করে ওকে বুঝিয়ে দিতে পারে ব্যাপারটা। যা জানি না তা জানি বলাও তো মিথ্যা বলা। গোয়ানদের জমির খাজনা সে চায় না, সে মাফ করে দিতে পারে, কিন্তু অন্য শরিকদের ক্ষতি করবার অধিকার তো তার নেই। লাখরাজ যা কিছু তা এখনও মেজ তরফের আছে, ওটা তারা বিক্রি করেনি। গোয়ানপাড়া চাকরান প্রতিপন্ন হলে সম্ভবত 100 টাকা পরিমাণ খাজনা হতে পারবে, তার অংশ তারা পাবে। সে লাখরাজ স্বীকার করলে সেটা তাদের লোকসান হবে। সে দেখলে সকলে তার মুখ চেয়েই রয়েছে,
তার কথার মর্ম কেউ বোঝেনি। হঠাৎ তার দৃষ্টি পড়ল ওই কুইনি মেয়েটির উপর। মনে হলো চেষ্টা করলে ওকে বোঝাতে পারা যায়। সে বললে, তুমি একটু বুঝিয়ে বলতে পারো? সম্পত্তি তো আমার একলার নয়, আমি জমিদার হয়ে সব জানি না, এটা কথা ঠিক বটে, কিন্তু শরিক যখন আছে তখন কেমন করে বলতে পারি যে এ লাখরাজি বটে? হঠাৎ পিছন থেকে ধনেশ্বরের কণ্ঠস্বর শোনা গেল। বললে, না জানো? সহজ বুদ্ধিতে এটা তো বুঝতে পারো হে রাজাবাবু যে লাখরাজ সম্পত্তি কাউকে লাখরাজ দিতে গেলে বিক্রি করতে হয়। একই জমিতে আমরাও লাখরাজ সত্ত্বের মালিক, ওরাও লাখরাজ সত্ত্বের মালিক, এ কি করে হয়? কথাটা অত্যন্ত স্পষ্ট করে দিলে ধনেশ্বর। সুরেশ্বরের মনে পড়ল ব্রজেশ্বর বলেছিল, আমার বাবা লেখাপড়াতে পাশ করতে পারেনি, কিন্তু জমিদারি বিদ্যেতে BA MA। কথাটা সত্য, এক কথায় পরিষ্কার করে দিয়েছে আইনসম্মত সত্যের কথা। কখনো খাজনা আমরা দিলাম? এত বড় বাড়ির বাবু আপনি, ই বাত ঝুটা বাত। ছুটা বাত? হ্যাঁ, ছুটা বাত। খাজনা শুধু রুপেয়াতে হয়, আর টাকা খাজনার কথা তো বলিনি আমরা, বলেছি বেগারের কথা, চাকরান। চাকর আমরা কারুর না, মনিব আমাদের কেউ না। রাজাবাবু রায় হুজুর এখানে এনেছিল, জমি দিয়েছিল পিয়ার করে, আমরা কাম দিয়েছি, তলব দিয়েছি। ডিকরুজ কাম করছে ই বাবুর কাছে, তলব দেয় না? সচ বলো, তুমি মজলা তরফকা বড় বাবু, কখনো আমরা লোক বেগার দিলাম বলো? আমার বাবা রায় বাহাদুরের কাজ করতো, রুপেয়া মিলত না? বাবা রায়বাবু লোকের বেইজ্জতি করেছিল এক বদমাস। বাবা আমার নিমক খেত রায় বাহাদুর রায়বাবুর, উসকে জান নিয়ে নিল, ফাঁসি গেল। রায় বাহাদুর এত টাকা খরচ করলে, তুমি বাবুরা ও বাবুর পোতা, বেটার বেটা, আজ তুমি লোক এই বাত বলবে? হা হা হা। আমি বলবো হিল্ডা, আমি বলবো, আমরা খাজনা কখনো নিইনি, বেগারও নিইনি, আমারও অংশ আছে। কথাটা যে বললে তার কণ্ঠস্বর সুরেশ্বরের পরিচিত নয়। সে ফিরে দেখলে সে অতুলেশ্বর। আহ, ছোটকা বাবু, স্বদেশী বাবু, রাজা হয়ে যাবে তুমি, হ্যাঁ? ধনেশ্বর একটা ক্রুদ্ধ গর্জন করে উঠল। তুই রাজদ্রোহী, এইভাবে তুই প্রজা বিদ্রোহ করতে চাস? ব্যাপারটা কতদূর গড়াতো তা কেউ বলতে পারে না। কল্যাণেশ্বর এসে তার পথটা বন্ধ করে দিলে এক কথায়, ওদের কথা পরে মীমাংসা হবে জ্যাঠামশায়, এখন গভর্নমেন্ট থেকে আপত্তি পড়েছে সমস্ত লাকরাজে। মানে? আসুন না ক্যাম্পে। সুরেশ্বর বললে, ব্যাপারটা একটু জটিল, জমিদারির কথা না বুঝলে ঠিক ধরা যাবে না, বুঝতে পারবে না, এবং না বুঝলে রায়বাড়ির ইতিহাস আমার জবানবন্দি সম্পূর্ণ হবে না। আমিও সেদিন ওই তথ্যগুলিকে তিক্ত কষায় বস্তুর মতোই অতি কষ্টে আস্বাদন করেছিলাম। ক্যাম্পে তখন মেদিনীপুর কালেক্টরেটের খাস তালুক বিভাগের একজন কর্মচারী এসে আপত্তি দাখিল করেছিলেন এই গোটা লাগরাজটার উপর, যার নাম ছিটজঙ্গল মহল চিরং। পুরনো কাগজ ম্যাপ দাখিল করে তিনি বলছিলেন, স্যার, এই ছিটজঙ্গল মহল চিত্রং পরগনা মাজনা মুঠোর অন্তর্গত। এর রেভিনিউ মৌজা মাজনার মধ্যে ভুক্তান হয়ে থাকলেও এই ছিটমহলের খাজনা পুরনো রেকর্ডে ধার্য করা আছে 105 টাকা 12 আনা 6 পাই। এখন এরা এই 16 আনা ছিটমহল লাখরাজ বলে দখল করলে এর রেভিনিউ আসবে কোথা থেকে? পরগনা মাজনা মুঠার মালিক ছিলেন রাজা যদুরাম রায়। সে পলাশির যুদ্ধের সময়, তারপর দুপুরুষ পরে তার বংশ লোপ হলে সম্পত্তির মালিক হন তার অবিরা পুত্রবধূ সুগন্ধা দেবী। তার আমলে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়। সুগন্ধা দেবী পার্মানেন্ট সেটেলমেন্টে খাজনার হার মানতে রাজি হননি, ফলে তখন সরকারি খাস আদায় হয়েছে খাজনা, কিন্তু সদাশয় কোম্পানি রাজবংশের সত্ত্বলোপ করেননি। আদায় খরচা এবং রেভিনিউ কেটে নিয়ে রাজবংশের বিধবাকে লাভ যা তা দিতেন। তার অবর্তমানে সম্পত্তি নিয়ে দত্তক পুত্র আর দৌহিত্র বংশে মামলা হয়। দৌহিত্র বংশ জয়ী হয়। এই পার্মানেন্টের সময় এখানকার কালেক্টরেটের রেভিনিউ নির্ধারণের ভার নিয়ে আসেন কানুনগ কুড়ারাম ভট্টাচার্য বা রায় ভট্টাচার্য। তিনি এই ছিটজঙ্গল মহল চিত্রং লাখরাজ হিসেবে খরিদ করে এর রেভিনিউ
মাজনা মৌজার ঘাড়ে চাপিয়ে যান, কিন্তু রেভিনিউ ডিফল্টে বারবার এই সম্পত্তি হস্তান্তর হয়ে হয়ে শেষ সরকারি খাস মহল হিসাবে গণ্য হয়। মধ্যে মধ্যে 5 বছর 10 বছরের জন্য টেম্পোরারি বন্দোবস্ত হয়েছে। গত বৎসর থেকে সে ব্যবস্থা রহিত করে সরকার 1936-এর 1 জানুয়ারি থেকে খাসে রাখাই স্থির করেছেন। এখন মাজনা মুঠা সরকারি খাসমহলের জমিদারি সত্ত্বের মালিক। সেই হিসেবে আমরা আপত্তি দিচ্ছি যে এই ছিটজঙ্গল মহল লাখরাজ হতে পারে না, কেননা এই রেভিনিউ 54 টাকা সরকারকে পেতেই হবে। এই তার কাগজ, এই তার ম্যাপ, এই দেখুন। হাকিম হরেন ঘোষ একটু হেসে বললেন, কি আপনাদের কি বলবার আছে এতে? এই যে কলকাতার রায় বাবু, আপনার কাছে তো কুড়ারাম রায়ের পাঁচালি টাচালি হরেক রকম আছে। শুনছি আজকাল ছবি আঁকা ছেড়ে কাগজপত্র নিয়ে কী সব গবেষণা করছেন অনেক কিছু বলুন। সুরেশ্বর খোঁচাটা একটু নিষ্ঠুরভাবেই অনুভব করলে। মুখ চোখ লাল হয়ে উঠল। বলতে গেল, না, আমার বলবার কিছু নেই, যা পাচ্ছেন তা লিখুন। আমরা কিছু নমুদ পেলে পরের স্টেজে এ নিয়ে আবার লড়ব। ওদিকে বাইরে তখন গুঞ্জন উঠেছে চারিদিকে। রাজা যদুরামের লাখরাজ বাতিল হবে? তবে কোন লাখরাজ থাকবে? লোকে বলে রাজা যদুরামের নিষ্কর খাঁটি সোনার মোহর, এবং তাতে নাকি মা লক্ষ্মীর পায়ের ছাপ আছে। সরকারি খাসমহলের কর্মচারীটি বললেন, এই ছিটজঙ্গল মহলে 108 বিঘার যে প্লট রয়েছে, এছাড়াও 28 বিঘা আবাদি জমির একটি প্লট রয়েছে। সে জমি রেকর্ড হয়েছে দয়াল ভট্টাচার্যের নামে। দয়াল ভট্টাচার্য, সেই দয়াল ভট্টাচার্য যিনি শিবেশ্বর রায়েরও খুড়ো, রায়বাহাদুর রত্নেশ্বরের জ্ঞাতি ভাই, যিনি নারী দেখে রোগ নির্ণয় করতে পারেন, যিনি সুরেশ্বরকে সোমেশ্বর রায় আর তাঁর স্ত্রী বাঘিনী ঠাকুরুন রাজকুমারী কাত্যায়নীর গল্প বলেছিলেন। তিনি এবার এগিয়ে এসে বললেন, নজির আমার কাছে আছে হুজুর, আমার দলিল রয়েছে। এই দেখুন, 1299 সালের খরিদা দলিল। স্বর্গীয় কুড়ারাম রায় ভট্টাচার্য যখন গ্রামে ফিরে প্রথম বসবাসের ইচ্ছা করেন, তখন আমার প্রপিতামহ তার কাজকর্ম দেখতেন। জ্ঞাতি আমরা, তখন খুব নিকট জ্ঞাতি। এই দুপুরুষ ছাড়াছাড়ি। তা রায় ভট্টাচার্য মশাই এই লাখরাজ সম্পত্তি কেনেন। তিনি ওই জঙ্গল আর নেন না। আমার প্রপিতামহকে এই আবাদি জমি দেন। টাকা বোধহয় তিনিই দিয়েছিলেন। এতেই সব আছে। দেখুন, রাজা যদুরামের দেওয়া লাখরাজ অক্ষয়। দেখুন, এতেই বিবরণ পাবেন। খোদ নবাব মির্জাফর আলী খাঁয়ের ছাড় দেওয়া আছে। রায় যদুরামের নিষ্কর কোনো ক্রমেই বাতিল হবে না। 2য় খণ্ডের 4র্থ পর্বের 10ম অধ্যায় শেষ হল। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।